গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে থাকছো তো? তোমাদের বাড়িতে থাকতে নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে ঠিকই, কারণ বন্ধুদের সঙ্গে মিশতে পারছো না, স্কুলে যেতে পারছো না, স্কুলে গিয়ে খেলাধুলা করতে পারছো না, স্যার মিসদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না। কষ্ট পেও না, কারণ এখন তো একটা করোনা ভাইরাসের জন্য একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আশা করি এটা কেটে যাবে, তোমরা আবার স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবে, সবার সঙ্গে মেলামেশা করবে, স্যার মিসদের দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের আরো কিছু বলার আছে। তোমরা যখন বাইরে যাচ্ছ, যখন বাবা মার সঙ্গে বাইরে যাচ্ছ, তোমরা মাস্ক পরে অবশ্যই যাবে এবং বাইরে থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো এই ভয়ানক পরিস্থিতি খুবই বাজে ব্যাপার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা বাড়িতে পড়াশোনা করছো তো? নিশ্চয়ই পড়াশোনা করছো বাবা মায়ের কাছে। আমরা তোমাদের কাছে এই যে ভিডিওটা নিয়ে আসছি, এগুলো তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, চলো আজকের তাহলে আমরা পাঠের মধ্যে ঢুকি। আজকের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর পাতাবাহার, এবং আজকের পাঠ, আজকের যে গল্পটা আমরা পড়ব সেটি হলো দক্ষিণ মেরু অভিযান। আজকে দক্ষিণ মেরু অভিযানে আমরা কোন অংশটুকুনি পড়ব? অবশ্যই আজকে রিডিংটুকুনি পড়ব। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের পড়াশোনার মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকে ক্লাস চতুর্থ শ্রেণী বাচ্চারা প্রত্যেকে নিজের পাতাবাহার বইয়ে 70 নম্বর পেজটা বার করো। আশা করি সবাই বার করে ফেলেছে। ঠিক আছে, চলো তাহলে এবার শুরু করা যায়। দক্ষিণ মেরু অভিযান, গল্পটার নাম দক্ষিণ মেরু অভিযান। লেখককে নৃপেন্দ্রকৃষ্ণ ভট্টাচার্য। গল্পটা দেখো কি বলেছে। জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য, অজানাকে জানবার জন্য মানুষ যে কি কি অসাধ্য সাধন করেছে বা কি কি করতে পারে, ক্যাপ্টেন স্কটের আবিষ্কার কাহিনী থেকে তা পরিষ্কার বলে দেবে। অবশ্যই ঠিক, কারণ মানুষের জানার শেষ নেই। মানুষ জানার জন্য অনেক কিছু করতে পারে, অনেক অজানা জিনিসকে মানুষ তার খোঁজের মাধ্যমে মানুষ লোক বা সবার সামনে নিয়ে এসেছে। 1868 খ্রিস্টাব্দের 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের একটি গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গেছেন। সমুদ্রের প্রতি তার টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে সমুদ্রে যাত্রা করেন। তাহলে এইটুকুনি থেকে আমরা কি বুঝতে পারলাম? যে স্কট তার বাড়ির লোকজন প্রথম থেকেই সামুদ্রিক বিভাগের বড় বড় কাজে তারা নিযুক্ত ছিলেন, তাই ছোটবেলা থেকে স্বাভাবিক ব্যাপার তার সমুদ্রের প্রতি টান থাকবে। এইবার দেখো, এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকম চেষ্টা চলছিল। কোনো জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে ছিল। দেখো, এই যে গল্পটা যে লেখা হচ্ছে তার বিষয়টা, সময়টা একটু খেয়াল করে দেখো। তখন কিন্তু এখানে একটা শব্দ আছে দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু ব্যাপারটা হচ্ছে আমাদের পৃথিবীতে দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। দুটোই বরফে ঢাকা থাকে, সারা বছর বরফে ঢাকা থাকে। দক্ষিণ মেরু এমন একটা জায়গা যেখানে এই গল্পটা সময়কালের আগে কেউ কখনো যেতে পারেনি। তাই দক্ষিণ মেরুতে কেন এত বরফ থাকে, কি থাকে বা কি বিষয়, সেইটা জানার জন্য মানুষের কিন্তু অনেক আগ্রহ থাকতো। তাই মানুষ সেখানে যাওয়ার প্রয়াস চালিয়ে যেত। এইবার দেখো, পরের পৃষ্ঠায় আসো। স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হয়েছিল, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এই অভিযানটির আয়োজন করেছিল। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছিলেন, এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্খামের সঙ্গে তার দেখা হয়। স্যার মার্খামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব করেন। 1901 সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরু যাত্রা করেন। তার সঙ্গে আরো একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম স্যার আর্নেস্ট স্যাপেলটন। অর্থাৎ তুমি গল্পের এইটুকুনি অংশ থেকে তোমরা সবাই বুঝতে পারছো যে স্কট যখন কমান্ডার হন, কমান্ডার সাধারণত কারা হন? কমান্ডার হন যারা আর্মি অর্থাৎ সেনাবাহিনীতে কাজ করেন, তাদের এক ধরনের পোস্ট, সেটা হচ্ছে কমান্ডার। তিনি যখন স্কট, অবশ্যই তিনি যখন কমান্ডার হন, তিনি এই
যখন কমান্ডার, তখন এই দক্ষিণ মেরু অভিযানের জন্য ইংল্যান্ডে একটা দল বা একটা সোসাইটি গঠন করা হয়েছিল। নাম কি? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এবার একদিনকে যখন স্কট ইংল্যান্ডের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন, তখন এই সোসাইটির যিনি হেড বা মাথা, তিনি কে স্যার মার্খাম, তার সঙ্গে স্কটের দেখা হয় এবং এই দক্ষিণ মেরু অভিযানের ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়। এবং 1901 সালে ডিসকভারি নামক জাহাজ, অর্থাৎ এই পথটা তো নদী পথে বেরোতে হবে, তাই যে জাহাজেরটা নেওয়া হয়েছিল এই সোসাইটির পক্ষ থেকে, সেটার নাম ডিসকভারি। সেই ডিসকভারি জাহাজে স্কট এবং তার দলবল, অবশ্যই সেখানে কিন্তু আরেকজন খুব বড় একজন নাবিক ছিলেন যার নাম আর্নেস্ট স্ট্যাকেলটন। এই দলটা ডিসকভারি নামক জাহাজে কিন্তু রওনা হয়েছিল দক্ষিণ মেরুর উদ্দেশ্যে। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লঙ্গ বরফের প্রাচীর গড়ে রেখেছে এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বরফের প্রাচীরে ফাঁক দেখা যায়, বরফ বলতে থাকে না। ক্যাপ্টেন স্কট তার দলসুদ্ধ সেই বরফের প্রাচীরের মাঝে এসে উপস্থিত হলেন, কিন্তু বরফের মধ্যে দিয়ে যাওয়ার কোনো পথ না দেখে তিনি ফিরে আসতে বাধ্য হলেন এবং 1902 সালে ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রইলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তারা ঠিক করলেন যে আর কিছুদিন পরে স্লেজে করে যাত্রা শুরু করবেন। দেখো, ক্যাপ্টেন স্কট তার ডিসকভারি নামক জাহাজে তার দলসুদ্ধ নিয়ে যখন দক্ষিণ মেরু অভিযান করলেন, নদীপথে যাত্রা শুরু করলেন এবং তিনি গিয়ে কোথায় থেমে গেলেন? কারণ দক্ষিণ মেরুর চারিদিকে একটা বিরাট বরফের পাহাড় ছিল। সেই পাহাড় ভেদ করে দক্ষিণ মেরুর আসল জায়গায় কেউ পৌঁছাতে পারত না। তাই সেই দক্ষিণ মেরুর যে দেওয়াল, অর্থাৎ সেই বরফের যে দেওয়াল, সেই দেওয়ালের কাছে গিয়ে স্কটের যাত্রা থেমে গেল, কারণ ওখান থেকে তো যাওয়ার রাস্তা নেই। তখন স্কট কি করলো? বাধ্য হলো ফিরে আসতে এবং কিং এডওয়ার্ড দ্বীপ, অর্থাৎ কাছেই একটা দ্বীপ ছিল, সেখানে কিং এডওয়ার্ড দ্বীপ তার নাম, সেই দ্বীপে তারা নোঙর ফেলে রইলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন সেই বরফের পাহাড় গলবে, অর্থাৎ ফাটল দেখা দেবে। কারণ তখন তো চরম শীত। যখন ক্যাপ্টেন স্কট সেই দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছেছিলেন তখন তো চরম শীত, অর্থাৎ বরফ জমে পাথরের মতো হয়ে রয়েছে। তাই ক্যাপ্টেন স্কটকে এই দ্বীপে অপেক্ষা করতে হবে এবং যখনই বরফ গলতে শুরু করলো তখন তারা ঠিক করলেন যে স্লেজ গাড়ি, অর্থাৎ স্লেজ গাড়ি কি জিনিস? কুকুরে টানা গাড়ি। বরফের দেশে এক ধরনের গাড়ি থাকে যে গাড়িগুলো কুকুরে টানে, সেই স্লেজ, অর্থাৎ বরফের উপর দিয়ে পিছলে যায় এই গাড়ি করে তারা যাত্রা করবেন বলে ঠিক করলেন। মাস কয়েক কাটিয়ে 1902 সালের নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল। ঠিক হলো যে স্কট, স্ট্যাকেলটন ও উইলসন মাত্র 3 জনে যাত্রা করবেন এবং সঙ্গে 19টা কুকুর নেওয়া হবে। যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। ক্রমশ তারা এগোতে লাগলেন। যেখান দিয়ে যান সেখানে এক প্রকার জায়গা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরার পথে নিশানাও থাকবে। তাহলে কি বোঝা গেল? এইটুকু নিতে বোঝা গেল যে স্লেজ গাড়িতে কারা যাত্রা শুরু করলো? ক্যাপ্টেন স্কট এবং তার আরো 2 বন্ধু, তারা কে? স্ট্যাকেলটন এবং উইলসন। এই 3 জন মিলে স্লেজ গাড়িতে যাত্রা শুরু করলেন এবং সঙ্গে কারা গেল? 19টা কুকুর। তারা এই 19টা কুকুর গাড়িটাকে টানতে টানতে নিয়ে গেল এবং যাত্রা পথে তারা কি করতে লাগলেন? দেখাটা বুদ্ধির কাজ করলেন। তারা যে পথ দিয়ে গেলেন সেই পথে কি করলেন? জায়গায় জায়গায় তারা খাবার রাখলেন এবং এক ধরনের পতাকার মতো, অর্থাৎ নিশান মতন তারা রেখে দিয়ে গেলেন। অর্থাৎ যখন তারা ফিরবেন, এটা কেন করলেন? যখন তারা ফিরবেন তারা যেন ওই পথ দিয়ে ফিরতে পারেন এবং খাবার যদি দরকার হয় তারা সেখান থেকে খাবার নিতে পারে, কারণ খাবার তো নষ্ট হবে না। আমরা জানি বরফে বা ঠান্ডায় থাকলে খাবার নষ্ট হয় না। ঠিক আছে, এবার দেখো, সমস্ত নভেম্বর মাস আর ডিসেম্বর মাস তারা এই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হল। যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে যেতে থাকলো। এইরকম অবস্থায় আর বেশি দূর এগোনো যায় না দেখে স্কট ফিরলেন। ফিরবার পথে বিপদ আরো গড়িয়ে আসবে। স্ট্যাকেলটনের হলো অসুখ। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে কোথায় হয়েছিল যে ডিপো থেকে আরেক ডিপোতে পৌঁছাতে সবার ক্ষুধায় অবসন্ন এবং অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলেন।
বিশেষ করে কুকুরগুলো তারাই তো স্লেজ টেনে নিয়ে এসেছে, সেই জন্য কুকুরের খাবার জোগাবার জন্য নিরুপায় হয়ে তারা একটা কুকুর মেরে তারই মাংস অপর কুকুরগুলোকে খাওয়াতে লাগবে। এইরকম করে তারা কোনো রকমের জীবন নিয়ে সে যাত্রায় আবার কিং এডওয়ার্ড থেকে ফিরে আসবে। তাহলে দেখো এইটুকুনির মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম, তারা তো যাত্রা শুরু করলেন এবং বিভিন্ন জায়গায় মানে যাত্রাপথে বিভিন্ন জায়গায় তারা খাবার রেখে দিয়ে গেলেন এবং নিশান করে দিয়ে গেলেন যাতে তারা চিনতে পারে। কিন্তু তারা পথে এগোতে এগোতে এত বাধার সম্মুখীন হলেন যে শেষ পর্যন্ত তারা যেতেও পারলেন না। মানে খুবই ওখানে তো বড় অর্থাৎ সেখানে একটা বরফের ঝড় হয়, ঠিক আছে, বরফের ঝড়ের জন্য তারা সেই পথে যেতে পারছে না। এবং তাদেরকে যারা নিয়ে যাচ্ছে সেই কুকুরগুলো তো একটা তো তাদেরও তো শক্তির দরকার। তারা যখন এই বরফের দুর্গম পথে তারা যখন নিয়ে যাচ্ছে তাদেরও শক্তি কমে যাচ্ছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে। দেখো তার জন্য স্কটের কিন্তু আরেকজন যারা সহযাত্রী ছিলেন স্যাটেলটন, তিনিও কিন্তু অসুস্থ হয়ে গেছেন। এবার কি করবেন, তারা একটা ভুল কাজ করেছিলেন। তারা করেছিলেন কি, খাবারের যে জায়গাগুলো যেখানে যেখানে তারা খাবার রেখে গেছিলেন সেই খাবার জায়গাগুলো একটু মানে এতটাই দূরে দূরে করেছিলেন যে মাঝের পথটুকুন যেতে গিয়ে তারা আরো অবসন্ন হয়ে যাচ্ছে। তখন তারা উপায় না দেখে অর্থাৎ নিরুপায় হয়ে স্কট কি করলেন, ফিরে আসতে শুরু করলেন, আবার কিং এডওয়ার্ড থেকে ফিরে আসতে শুরু করলেন। এবং কি হলো, কুকুরগুলো তো আরো অবসন্ন হয়ে গেল। তখন তারা কি করলেন, একটা উপায় বার করলেন যে একটা কুকুর কেটে তার মাংসগুলো অন্য কুকুরকে খাওয়াতে লাগলেন, অর্থাৎ যাতে কুকুরগুলো তাদেরকে নিয়ে ফিরে আসতে। ঠিক আছে, চলো এবার তাহলে পরের পৃষ্ঠায় যায়। এবার দেখো কয়েক মাস সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। এবার সঙ্গে মাত্র দুজন সঙ্গী, ইভান্স আর লাসলি। এবার তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা শুরু করলেন, সঙ্গে কুকুর নিলেন না। কিন্তু অনেক দূর যাওয়ার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো। এবারেও তারা ফিরতে বাধ্য হলো। দেখো প্রথমবার গিয়ে তারা নিরুপায় হয়ে ফিরে আসলো, তারা কিন্তু সেই দক্ষিণ মেরুতে যেতে পারলেন না এত বাধার সম্মুখীন হওয়ার জন্য। দ্বিতীয়বারে আবার কয়েক মাস পরে আবার সেই কিং এডওয়ার্ড দ্বীপ থেকে কিন্তু তারা যাত্রা শুরু করলেন। এবার কিন্তু স্কটের সঙ্গী যারা আগে ছিল তারা কিন্তু নয়, এবার কিন্তু অন্য দুজনকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন। তারা কে? এক হচ্ছে ইভান্স এবং লাসলি। কিন্তু এবার তারা কি করলেন, স্লেজ গাড়ি যেটা গ্যালোবারে নিয়ে গেছিলেন তারা কিন্তু সেই ধরনের স্লেজ দিলেন না, এবার হচ্ছে চাকাওয়ালা স্লেজ দিলেন। এটা কিন্তু কুকুরে টানলেন। এবার তারা ওরা কি করলো, কুকুর বাদ দিয়ে তারা এই গাড়িতে করে যাওয়া শুরু করলেন। কিন্তু এবারেও সেই একই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য অর্থাৎ খাবার ফুরিয়ে আসার জন্য তারা কিন্তু আবার সেই দ্বীপে অর্থাৎ কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসতে বাধ্য হল। 1903 সালের শেষাশেষি আবার তারা জাহাজে ফিরে এলেন। ঠিক করলেন যে এবারের মতো ইংল্যান্ডে ফিরে যাবে, কিন্তু নতুন বিপদ ঘটল। সামনের সমস্ত পথ বরফে বন্ধ হয়ে গেছে। 12 মাইল পথ ঘন বরফ পথ আটকে দাঁড়িয়েছিল। তারা নানা রকম যন্ত্র দিয়ে সেই বরফ কেটে পথ তৈরি করতে লাগলেন, কিন্তু কিছুদিন চেষ্টা করে বুঝলেন এই অসাধ্য সাধন। বরাক্রমে সেবার খুব শীঘ্রই বরফ গলতে আরম্ভ করলো। কিছুদিন যেতে না যেতে স্পট দেখলেন বরফ গলে তার যাওয়ার পথ তৈরি হয়ে গেছে। তারা এই যাত্রায় যতদূর গিয়েছিলেন তার থেকে আরো 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। কিন্তু এর আগে কেউই দক্ষিণ মেরুর এত কাছাকাছি আসতে পারেনি। দেখো দুবার অসফল হওয়ার পর স্কট এবং তার সঙ্গীরা ঠিক করলেন যে জাহাজে ফিরে যাবেন এবং জাহাজে করে তারা ইংল্যান্ডে ফিরে যাবেন। সেই মতো ভাবে তারা কাজেও এগোলেন। কিন্তু জাহাজে ফিরে এসে দেখলেন জাহাজটা পুরো আটকে গেছে বরফে, অর্থাৎ জাহাজটা যে সমুদ্রে ছিল সেই সমুদ্রের জল সেখানে এতটাই ঠান্ডা পুরোটা বরফ হয়ে গেছে, ফলে কি জাহাজটা এগোতে পারছে না। তখন তারা ঠিক করলেন কি যে বরফ কেটে পথ তৈরি করে জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই মতো ভাবে তারা কাজও শুরু করলেন। কিন্তু কিছুদিন করার পর তারা বুঝলেন যে এ কোনোভাবেই সম্ভব না। কিন্তু তাদের সেইবারে ভাগ্য একটু সহায় ছিল, কারণ বরফ কিছুদিনের মধ্যেই গলতে আরম্ভ করলো এবং তাদের যাওয়ার পথ পরিষ্কার হলো এবং তারা কি করলো, সেই জাহাজে করে আবার ইংল্যান্ডে পুনরায় ফিরে আসবে। এইবার কি হলো, স্যার আর্নেস্ট ট্যাকলস্টন 1908 সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণ মেরু রওনা হলেন, কিন্তু তাকে ফিরে আসতে হলো। তবে এবার আর 97 মাইল যেতে পারলে স্ট্যাকেলটনের ভাগ্য দক্ষিণ মেরু আবিষ্কারে প্রথম গৌরব পেতে হবে। দেখো স্কট যখন তার দলবল নিয়ে প্রথম দুবারে যখন অসফল হলো, তারা কিন্তু 463 মাইল অর্থাৎ দক্ষিণ মেরুতে থেকে তারা যে অবধি পৌঁছেছিলেন সেখান থেকে আর 463 মাইল যেতে পারলেই কিন্তু তারা দক্ষিণ মেরু প্রথমবার, অর্থাৎ কোনো মানুষ প্রথমবার
সেই দক্ষিণ মেরুতে তারা সেখানে পৌঁছাতে পারতেন, কিন্তু তারা তো সেই যাত্রায় পারেননি, ফিরে এসেছিলেন। পরবর্তীকালে 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকেলস্টন তার দলবল নিয়ে পুনরায় আবার দক্ষিণ মেরু অভিযানে গেছিলেন, এবং তারা সেই ক্ষেত্রে দেখো প্রথমবারে স্কট কিন্তু 463 মাইল দূরে গিয়ে থেমে গেছিল, কিন্তু এবারে স্যার আর্নেস্ট স্যাকেলস্টন 93 মাইল, অর্থাৎ যেখান অব্দি তারা পৌঁছেছিলেন তার থেকে 93 মাইল যেতে পারলেই কিন্তু সেই দক্ষিণ মেরু অভিযান স্যার আর্নেস্ট স্যাকেলস্টন প্রথমবার করতে পারে, অর্থাৎ প্রথম কোনো মানুষ সেখানে যেতে পারে। কিন্তু সেখানেও সেই একই বাধার সম্মুখীন হয় এবং স্যার আর্নেস্ট স্যাকেলস্টন কিন্তু সেইটা পারেনি। ঠিক আছে, এবার চলো পরের পৃষ্ঠায়। ক্যাপ্টেন স্কট যখন শুনলেন যে স্যার স্যাকেলস্টন ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তখন তিনি আর ঘরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। ঠিক করলেন যে তিনি সে যাত্রা করবেন, তা হয় দক্ষিণ মেরুতে পৌঁছাবেন, না হয় ইংল্যান্ডে ফিরবেন। এবার স্কট দক্ষিণ মেরুতে পৌঁছালেন বটে, কিন্তু ইংল্যান্ডে তারা ফেরা হলো না। অর্থাৎ স্যার স্যাকেলস্টনের এই যাত্রার কাহিনী শুনে ক্যাপ্টেন স্কটের মনে আরো বেশি করে জেদ চেপে গেছিল, এবং তিনি ঠিক করলেন যে হয় তিনি এবার অভিযান করে দক্ষিণ মেরুতে পৌঁছাবেন, অথবা তিনি আর ইংল্যান্ডে ফিরবেন না। কিন্তু সে যাত্রায় তিনি সেখানে পৌঁছেছিলেন, ঠিক আছে, কিন্তু ইংল্যান্ডে তার আর ফেরা হয়নি। কারণ দেখো পরে কি লেখা আছে। 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু পথে আবার যাত্রা শুরু করলেন। 1911 সালে প্রথম দিকে তিনি আবার সেই দুর্লঙ্গ বরফের প্রাচীরের কাছে উপস্থিত হলেন। দেখো স্কট কিন্তু প্রথমবার যখন দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযান করেছেন, তখন কিন্তু যে জাহাজ তাদের সঙ্গে গেছিল সেটার নাম ছিল ডিসকভারি। পরবর্তীকালে যখন স্কট আবার দক্ষিণ মেরু অভিযান করলেন, তখন কিন্তু সেই ডিসকভারি জাহাজ ছিল না, পরবর্তীকালে যে জাহাজটা ছিল তার নামটা ছিল টেরানোভা। ঠিক আছে, এবং সেটা 1910 সালের, এবং 1911 সালের কাছাকাছি দেখো 1910 সালে তিনি যাত্রা শুরু করেছিলেন, প্রায় একটা বছর, অনেকটা সময়। 1911 সালের কাছাকাছি সেই দুর্লঙ্গ বরফের প্রাচীরের কাছাকাছি তিনি উপস্থিত হলেন। অর্থাৎ প্রথমবারে তিনি যে বরফের প্রাচীরের কাছে গিয়েছিলেন, সেই বরফের প্রাচীরের কাছে গিয়ে উপস্থিত হলেন। এবার দেখো কি হলো। এখান থেকে দক্ষিণ মেরু আর 350 মাইল দূরে, অর্থাৎ স্যার আর্নেস্ট স্যাকেলস্টন যত দূর অব্দি গেছিলেন তার থেকেও কিন্তু দূরে স্কট পৌঁছেছে। স্যার আর্নেস্ট স্যাকেলস্টন 97 মাইল দূরে ছিলেন, কিন্তু স্কট দ্বিতীয়বারে কত 350 মাইল দূরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এই 350 মাইল যাওয়া এবং ফিরে আসার আয়োজন করতেই সেপ্টেম্বর মাস এসে গেল। 1912 সালে নববর্ষের প্রথম দিনে 8 জন সঙ্গীকে নিয়ে তিনি দক্ষিণ মেরুর 170 মাইলের মধ্যে এসে পড়লেন। সেখান থেকে কয়েকদিন বিশ্রাম করে যাত্রার পর মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সঙ্গে যে রসদ নেওয়া হলো তার ডিপোতে জমা রেখে তারা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে লাগলেন। অর্থাৎ প্রথমবারে তিনি যে ভুলটা করেছিলেন সেই ভুলটা কিন্তু তিনি করলেন না। তিনি কি করলেন, একটু থেমে, অর্থাৎ 1911 সালে তিনি কিন্তু সেই বরফের প্রাচীরের কাছে গেছিলেন, এবং সেখান থেকে একটা বছরের কাছে প্রায় তিনি একটু থেমে 1912 সালে নববর্ষের প্রথম দিনে তিনি কিন্তু যাত্রা শুরু করলেন। এবারে প্রথমবারে তিনি যেমন প্রথমবার বা দ্বিতীয়বারে যেমন দুজন আরো তিনি ক্যাপ্টেন স্কট এবং তার সঙ্গে আরো দুজন সঙ্গী করেন তিনি যাত্রা শুরু করেছিলেন। এবার তিনি কি করলেন, 8 জন সঙ্গীকে নিয়ে দক্ষিণ মেরুর 170 মাইলের কাছে এসে পড়লেন, অর্থাৎ আরো কাছে কিন্তু এসে পড়লেন। সেখানে আবার কিছুদিন বিশ্রাম নিলেন। এইবার তারা কি করলেন, গেলবারে যে ভুলটার কথা আমি বলছিলাম, গেলবারে যে ভুলটা তিনি তারা করেছিলেন সেটা হচ্ছে কি, খাবারের ডিপোগুলো তারা একটু দূরে দূরে করে ফেলেছিলেন। এবারে কিন্তু সেই ভুলটা করলেন না। তারা কি করলেন, খাবারের ডিপো বানালেন, কিন্তু অত দূরে দূরে না, কাছাকাছি থাকতে পারলেন, এবং দক্ষিণ মেরুর দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলেন। এবং পথে কোনো বিশেষ বিপদের মধ্যে না পড়ে তারা 18 জানুয়ারি 1912 সাল তাদের জীবনের ইচ্ছিত দেশ দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। অর্থাৎ দেখো তারা কিন্তু এই কঠিন অসাধ্য কিন্তু সাধন করলেন কত তারিখে, 18 জানুয়ারি 1912 সালে। অর্থাৎ মনের মধ্যে স্কট কিন্তু জেদ চেপে রেখেছিলেন যে তাদেরকে দক্ষিণ মেরু অভিযান করতে হবে, এবং তার সেই জেদ কিন্তু আরো বাড়িয়ে দিয়েছিল স্যার স্যাকেলস্টনের সেই 97 মাইল দূরে থেমে যাওয়া। এবং তারা কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় কিন্তু সময় লেগেছিল, অবশ্যই 2 বছর প্রায় 3 বছর সময় লেগেছিল, কিন্তু তারা সেই দক্ষিণ মেরুর যে নির্দিষ্ট জায়গা, সেই মানে তাদের যে যাওয়ার যে জায়গা যেখানে পৌঁছাতে চাইছিলেন সেইখানে কিন্তু তারা পৌঁছে গেলেন। অর্থাৎ দক্ষিণ মেরুতে প্রথম কোনো মানুষের পা পড়ল সেখানে, অর্থাৎ ক্যাপ্টেন স্কট প্রথম দক্ষিণ মেরু অভিযান আবিষ্কার করলেন, অর্থাৎ দক্ষিণ মেরুতে পৌঁছালেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যাপ্টেন স্কট সেখানে উপস্থিত হয়েই দেখেন যে সেখানে তার দেশের পতাকা উড্ডীন হয়েছিল, সেখানে নরওয়ের দেশের পতাকা উঠেছিল। তাদের কয়েক সপ্তাহ আগেই নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরু প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে গেছেন। সেই জনমানবহীন অনন্ত তুষারের দেশে নরওয়ে পতাকা অর্থাৎ রাষ্ট্রফলকে আমুন্ডসেনের নাম বিজয়পত্র ঘোষণা করছে। তাহলে বুঝতে পারছো এখানে বলা হয়েছে যে 18 জানুয়ারি 1912 সাল সেখানে কিন্তু সেই দক্ষিণ মেরুর যে নির্দিষ্ট জায়গা সেখানে কিন্তু ক্যাপ্টেন স্কট পৌঁছালেন। ভাবলেন যে সেখানে তিনি প্রথম পৌঁছে গেছেন, কিন্তু তার সেই প্রথম পৌঁছে যাওয়াটা কিন্তু পৌঁছে যাওয়া হলো না, কারণ তার আগেই কিন্তু সেখানে নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন দক্ষিণ মেরু আবিষ্কার করে ফেলেছেন তার কিছুদিন আগে। অর্থাৎ ক্যাপ্টেন স্কটের প্রথম যে দক্ষিণ মেরু অভিযান, অর্থাৎ প্রথম দক্ষিণ মেরুতে যে পা রাখবেন সেই চির যে মনের বাসনা সেটা কিন্তু পূর্ণ হলো না, কারণ তার আগেই একজন দক্ষিণ মেরুতে পা রেখে দিয়েছেন, তিনি হচ্ছেন নরওয়ে আমুন্ডসেন। ঠিক আছে, এবার ফেরার পালা। যাওয়ার সময় তখন কোনো বিপদ হয়নি, কিন্তু ফেরবার সময় পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। হাওয়া আর বয় না, তার জায়গায় বরফ জমাট, বরফের গমা। শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন, দিনের পর দিন আকাশে পৃথিবীর কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই বরফ অবস্থার মধ্যে দিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় 5 জন লোক চলেছে। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে, অনাহারে সর্বশরীর অবসন্ন। একদিন সেই অবস্থায় ইভান্স পড়ে গেলেন, আর উঠলেন না। শুভ্র তুষার এসে তার মৃতদেহের ওপর কবর রচনা করল। তুষারপাত প্রতিদিন বেড়ে যেতে লাগলো। অবশেষে তারা একটি ডিপোতে এসে পৌঁছালেন। এরপর ক্যাপ্টেন ওটস এক রাতে বাইরে গেলেন আর ফিরলেন না। দেখো, তারা যখন দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন, অর্থাৎ শেষের দিকে যখন দক্ষিণ মেরুতে যখন পৌঁছাবেন, তখন কিন্তু তাদের মধ্যে একটা আলাদা শক্তি কাজ করছিল যে আমাদের ওখানে পৌঁছাতেই হবে। তারা কিন্তু পৌঁছেছিলেন, কিন্তু তারা গিয়ে যখন দেখলেন যে তাদের আগে কেউ চলে এসেছে, অর্থাৎ তাদের মনটা খারাপ হয়ে গেল। তারা যে শক্তিতে, যে মনের বলে তারা দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন, ফেরার সময় কিন্তু সেই বলটা বা সেই শক্তিটা তাদের কাছে থাকলো না, কারণ তাদের যে মনের যে বাসনাটা সেটা কিন্তু পূর্ণ হলো না, কারণ প্রথম হবার যে বাসনাটা ছিল সেটা কিন্তু পূর্ণ হলো না। তাই ফেরার পথে তখন সেই অবসন্ন ক্লান্ত মনটা নিয়ে তারা কিন্তু ফিরতে লাগলো। তাদের মধ্যে কিন্তু সেই শক্তি আর কাজ করছে না। ফলে কি হলো, তখন এটাও ঠিক যে আবহাওয়া তখন বিরূপ ছিল। বরফের যে বৃষ্টি পড়ে, আমরা তো সাধারণত বৃষ্টি দেখেছি, সেখানে কিন্তু বৃষ্টি না, বৃষ্টির মতো বরফ পড়ছে। তাহলে সেই বরফের যে নশনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে তারা কিন্তু ফিরছিলেন এবং একে একে প্রত্যেকে অবসন্ন হয়ে যাচ্ছিলেন। যখন তারা খাবারের ডিপোতে এসে পৌঁছালেন, তখন কি হলো যে ইভান্স চলতে চলতে সে পড়ে গেল এবং মারা গেল, অর্থাৎ তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। এবং সেখানে কি হলো যে বৃষ্টির মতো বরফ পড়া, সেই বরফ এসে তার ওপর একটা চাদর বিছিয়ে দিল, অর্থাৎ সেখানেই তার সমাধি হয়ে গেল। এবং ডিপোতে যখন ক্যাপ্টেন স্কট এবং তার সঙ্গীরা এসে আর এক সঙ্গী এসে পৌঁছালেন, তখন কিন্তু খুবই তাদের বাজে অবস্থা। এবং তারা সেখানে কি হলো যে ক্যাপ্টেন ওটস তিনি তো মনের দুঃখে এক রাতে বেরোলেন আর ফিরলেন না। ঠিক আছে, সেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে অবশিষ্ট 2 জন সঙ্গীকে নিয়ে স্কট অগ্রসর হতে লাগলেন। অবশেষে অবসন্ন দেহে নিরুপায় হয়ে তাদের সঙ্গে যে তাঁবু ছিল তাই খাটিয়ে তার ভেতরে ঢুকলেন। তারা তখন ভালো রকমই জানতেন যে এই তাঁবুই তাদের কবর। পাশের সঙ্গীর তখন মৃত্যুশ্বাস উপস্থিত। মৃত্যুর হিমস্পর্শে তখন ক্যাপ্টেন স্কটের সর্বঙ্গ শিথিল করে দিয়েছে। তাহলে দেখো, যখন তারা গেছিল তাদের মনের বল কোন জায়গায় ছিল? তারা মনের বলে কিন্তু সেই দুর্গম পথকে অতিক্রম করে গেছে, কিন্তু ফেরার সময় তাদের সেই মনের বলটা নেই। তারা কি করলো, ডিপোতে এসে যখন তারা তাঁবু খাটালো, তখনই তারা বুঝতে পারলো যে তাঁবুই কিন্তু তাদের কবর। এখান থেকে আর হয়তো ফিরে যেতে পারবে না, কারণ তার সঙ্গে যে সঙ্গীগুলো ছিল সেই সঙ্গীগুলোর প্রায় মৃত্যু শ্বাস, অর্থাৎ যখন কারো শ্বাসকষ্ট হয় সেটাকে আমরা বলি, মৃত্যুর আগে যে শ্বাসকষ্ট হয় সেটাকে আমরা মৃত্যু শ্বাস বলি। তার সঙ্গী ক্যাপ্টেন স্কটের যে সঙ্গী ছিল তাদের মধ্যে একজনের কি হয়েছিল, সেই মৃত্যু শ্বাস এসে উপস্থিত হয়েছিল এবং ক্যাপ্টেন স্কটেরও অবস্থা খুব একটা ভালো ছিল। সেই মৃত্যুর অব্যবহিত পূর্বক্ষণে তিনি তার ডায়েরির শেষ কথা লেখেন, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারিনি কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে।
তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়েছি তা মাথা পেতে গ্রহণ করছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে ইংল্যান্ডের গৌরবের জন্য তার কয়েকজন সন্তান কি কষ্টই না করেছে। অর্থাৎ দেখো মনের বল তাদের কোন জায়গায় অর্থাৎ তলানিতে এসে পৌঁছেছে। যখন তারা দেখলো যে তার আগে ক্যাপ্টেন স্কট যখন দেখলো যে তার আগে কেউ এসে সে দক্ষিণ মেরু আবিষ্কার করে ফেলেছেন, তখন তাদের মনের বল একদমই ভেঙে চুরমার হয়ে গেল। ডিপোতে বসে ক্যাপ্টেন স্কটের যখন শেষ অবস্থা, অর্থাৎ ক্যাপ্টেন স্কট এতটা কঠিন পথ তারা বেরিয়েছে, আবার ফেরার পথে যখন এতটা বাধার সম্মুখীন হচ্ছে, তখন আর তাদের দেহে বল নেই, তাদের শেষ অবস্থা। তখন ক্যাপ্টেন স্কট কি হলো, মৃত্যুর ঠিক আগে তার ডায়েরির কথায় লিখলেন যে আমরা যা পেয়েছি তাই মাথা পেতে নিচ্ছি। কোনো একটা মানুষ এই কথাটা তখনই বলে যখন তারা মনের দিক থেকে একদম ভেঙে যায়, ঠিক আছে। এবং তিনি আরো কি লিখলেন যে আমরা যদি ফিরে যেতে পারতাম, আমরা যদি বাঁচতে পারতাম, তাহলে ইংল্যান্ডবাসী শুনতে পারতো যে তার গৌরবের জন্য তারই কত কিছু সন্তান এত কষ্ট সহ্য করেছে। আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয়তো জগতে একদিন সে কাহিনী সাক্ষ্য দেবে। ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গেছিলেন তারা মৃতদেহের সঙ্গে তার ডায়েরি বলে। অর্থাৎ ক্যাপ্টেন স্কটের এই যে লেখা, এই যে তিনি শেষ লাইনগুলো লিখলেন যে ইংল্যান্ডবাসী বুঝতে পারবে যে তার কিছু সন্তান তার গৌরবের জন্য অনেক কষ্ট সহ্য করেছে, তার কিছু পরেই কিন্তু ক্যাপ্টেন স্কট হয়তো মারা যান, ঠিক আছে। এবং পরবর্তীকালে যখন তাদেরকে খুঁজতে কিছুজন সেই দ্বীপতে গিয়ে উপস্থিত হয় এবং তখন তারা সেই বরফের যে চাদর সরিয়ে ক্যাপ্টেন স্কটের দেহ উদ্ধার করেন এবং ক্যাপ্টেন স্কটের সঙ্গে সঙ্গে তার এই লিখিত ডায়েরি কিন্তু পাওয়া যায়। এবং তারা যে যে কষ্টগুলো উপভোগ করেছেন, উপভোগ বলতে কি তারা যে সয়েছেন, সহ্য করেছেন বলবো, সেই গল্পের কাহিনী অর্থাৎ আসল গল্পের কাহিনী কিন্তু আমরা এই ডায়েরি থেকে বুঝতে পারি, ঠিক আছে। এইবার দেখো আমরা দক্ষিণ মেরু অভিযান করছি। তো দক্ষিণ মেরু অভিযান কার লেখা? নৃপেন্দ্রকৃষ্ণ ভট্টাচার্য। তা তিনি কে ছিলেন, তিনি তার সম্বন্ধে কিছুটা জানা দরকার, ঠিক আছে, না হলে এই গল্পের সত্যকতা কিন্তু বোঝা যাবে। কি দেখো পরের পৃষ্ঠাতেই আছে, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, অবশ্যই নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ব্র্যাকেটে দেখো 1905-1963, অর্থাৎ 1905 সালে তার জন্ম এবং 1963 সাল অব্দি তিনি বেঁচে ছিলেন। 1963 সালে তিনি মারা গেছেন। কল্লোল যুগের একজন জনপ্রিয় লেখক, অনুবাদ ও শিশু সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। গল্প, ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম প্রভৃতি বিষয়ের উপর তিনি লিখেছেন। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তিনি দেখো একটা হাতে তিনি কতগুলো সামলাতেন। দেখো গীতিকার অর্থাৎ গান লিখতেন, অভিনেতা তিনি অভিনয় করতেন, কাহিনীকার তিনি কাহিনী লিখতেন, চিত্রনাট্যকার অর্থাৎ স্টেজে যে নাট্যগুলো অর্থাৎ নাট্য পরিবেশন হয় বা তোমরা সিনেমা যেগুলো দেখো সেই যে চিত্রনাট্য সেটাও তিনি করতেন, এবং চিত্র পরিচালক অর্থাৎ সিনেমার যে ডাইরেক্টর আমরা যেগুলো বলি তিনিও কিন্তু সেই রকম। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হচ্ছে দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। এই যে গল্পটা আমরা পড়ছি, এই যে গল্পটা তোমরা জানলে, বুঝলে, শিখলে, এই গল্পটা কিন্তু তার নতুন যুগের বই, নতুন যুগের মানুষ এই বই থেকে কিন্তু এই গল্পটাকে আমরা পেয়েছি। এবং তার অনুদিত কয়েকটা বিখ্যাত বই হলো মা কুলি কবিতা, ঠিক আছে। তাহলে আজকের মতো তোমাদের পাঠ এই অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়ির সবার গুরুজনদের কথা সবাই মেনে চলবে। ধন্যবাদ।